শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আশা করি সকলে সুস্থ আছো। তো আমি মহিতোষ ধর, সহকারী শিক্ষক, পুরাডাঙ্গা আরসি মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের পরিসংখ্যানের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো এখানে পূর্বে আমাদের পরিসংখ্যানটা কি এইটা একটুখানি আমি তোমাদের বলি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের অগ্রযাত্রায় তথ্য ও উপাত্তের অবদানের ফলে পৃথিবী পরিণত হয়েছে বিশ্বগ্রাম। এই তথ্য ও উপাত্তের দ্রুত সঞ্চালন ও বিস্তারের জন্য সম্ভব হয়েছে বিশ্বায়নের। এখন এই বিশ্বায়নের যে অগ্রযাত্রা, এটিকে ধাপে ধাপে সঞ্চালনের জন্য প্রয়োজন হয় পরিসংখ্যান। যেমন বর্তমান করোনার যে কাল, এ কালে আমরা প্রতিদিন স্বাস্থ্য বিভাগের যে ব্রিফিংয়ে আমরা দেখছি, প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, সুস্থতার সংখ্যা। এগুলি শুধু আমাদের দেশে না, বিশ্বের প্রত্যেকটি দেশে এগুলো দেওয়া হচ্ছে এবং এগুলিকেই বলা হচ্ছে পরিসংখ্যান। তো পরিসংখ্যান সম্বন্ধে তোমরা কিছুটা ধারণা পেলে। এখন দেখো, আমি তোমাদের পরিসংখ্যানের একটি বিষয় তোমাদের আলোচনা করব। তো আমার আজকের শ্রেণী হলো নবম দশম, বিষয় গণিত, অধ্যায় 17। এখানে পরিসংখ্যান সম্পর্কে একটি গণসংখ্যা সারণী আমি লিখেছি। সারণীটা প্রত্যেকে খেয়াল করো। সারণীতে আছে নবম শ্রেণীর গণিতে প্রাপ্ত নম্বরের একটি গণসংখ্যা সারণী। সারণীতে আছে কি শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু যাকে চিহ্নিত করা হয়েছে xi দিয়ে, গণসংখ্যা fi দিয়ে, ধাপ বিচ্যুতি ey, এটাকে আবার সূত্র আকারে লেখা যায় xi a/h। এর ব্যাখ্যা আমি দিচ্ছি। তারপরে আছে গণসংখ্যা ইনটু বিচ্যুতি সংখ্যা, অর্থাৎ fi ey। খেয়াল করো, শ্রেণীতে আছে 31 থেকে 40 পর্যন্ত একটা শ্রেণী, 41 থেকে 50 পর্যন্ত আরেকটা শ্রেণী, তৃতীয় শ্রেণী হলো 51 থেকে 60, চতুর্থ শ্রেণী 61 থেকে 70, পঞ্চম শ্রেণী 71 থেকে 80, ষষ্ঠ শ্রেণী 81 থেকে 90, সপ্তম শ্রেণী 91 থেকে 100। এখন প্রত্যেকটি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। কিভাবে? আমি প্রথমে লিখেছি 31 থেকে 40, অর্থাৎ এদের প্রতি শ্রেণীতে যে শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধান আছে দেখো 31 থেকে 40 পর্যন্ত আমাদের কত হয়? 10। তো আমাদের 31 কে বলা হবে নিম্ন সীমা, 40 কে বলা হবে উচ্চ সীমা। তো নিম্ন সীমা এবং উচ্চ সীমা এদের যে মধ্যবিন্দু, সেইটি হবে এই শ্রেণীর মধ্যমান। তাহলে আমি এটা করে দেখাতে পারি। 31 প্লাস 40 বাই 2 সমান হলো কত? অর্থাৎ এটা হলো 35.5। এর পরবর্তীতে আমাদের এগুলো না করলে চলবে। আমরা যদি এর সাথে 10 যোগ করে যাই, খেয়াল করো, 35.5, তারপরে হলো 10 যোগ করলে 45.5, তারপরে 10 যোগ করলে হলো 55.5, তারপরে 10 যোগ করলে হলো 65.5, তারপরে 10 যোগ করলে 75.5, তারপরে হলো 85.5, তারপরে 95.5। এ হলো মধ্যমান। এরপরে চলে আসছে এ
আমি বলছিলাম এর ব্যাখ্যাটা দিচ্ছি। এ আমি যে কোনো জায়গায় লিখতে পারি, তবে মাঝামাঝি যে কোনো এক জায়গায় এ দেওয়াই দেখতে ভালো দেখা যায় এবং সুবিধাজনক। এখন মাঝামাঝি দেওয়ার কারণ আছে কেন্দ্রীয় প্রবণতা, একটা বিষয় আছে কেন্দ্রীয় প্রবণতা। এখন কেন্দ্রীয় প্রবণতাটা কি? কেন্দ্রীয় প্রবণতা হলো উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে সামর্থ্য বা প্রবণতা, তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই জন্য আমি এখানে দিয়েছি এ, এবং এই এ হলো মাঝামাঝি একটা জায়গায়, তার তাপ বিচ্যুতিতে হবে 0। কারণ কি? কারণ হলো আমি এই যে সূত্রটা লিখেছি Ey xi a h। এখন এখানে xi টা কত? xi টা হলো 65.5, তাহলে 65.5 এও হলো 65.5 বাই h টা বলেছি কি h হলো শ্রেণী ব্যবধান h, অর্থাৎ h এখানে হলো 10। তো এখানে আমি বাই h, তাহলে এখানে 0, এই জন্য এটা হয়েছে 0। এর পরবর্তীটা হবে, উপরেরটা হবে -1, তার উপরেরটা হবে -2, তার উপরেরটা হবে -3। একইভাবে নিচের দিকে +1 +2 +3 প্রত্যেকে করে দেখতে পারো। এখন এই যে সারণীটা আছে, সারণীটাতে আমরা এখানে লিখতে পারি এটা -1, এটা -2, এটা -3, এটা লিখতে পারি 1, এটা 2, এটা 3। তাহলে গণসংখ্যা ইনটু বিচ্যুতি, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। গণসংখ্যা ইনটু বিচ্যুতি f/ui, এটা হলো -18, এটা হলো -16, এটা হলো -10, এটা হলো 0, এটা হলো 5, এটা হলো 14, এটা হলো 6। এখন এটাকে আমি প্লাস মাইনাস করে সামেশন f/ui -19 বা 19 -19 লিখেছি। এখন বন্ধুরা দেখো আমাদের হয়ে গেছে। এরপরে আছে কি, এখানে আমাদের গড় নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্র আছে গড় x is equal to a plus summation f/ui by n into h। এইটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখন আমি মানগুলো এখানে বসিয়ে দিতে পারি। n বন্ধুরা দেখো এখানে দেওয়া আছে n is equal to 50 আর h হলো 10, সামেশন f/ui -19 বা 19, a is equal to আমি এখানে দেখিয়েছি 65.5। তাহলে এইগুলো এখানে লিখে দিই। এটা হলো -19 বাই n হলো 50 ইনটু h 10। এখানে নিশ্চয়ই মাইনাস আসবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এখানে আমি করতে পারি এটাকে কত হয়,
এটা আছে 3.8, 65.5 থেকে 3.8 আমি মাইনাস করব। 65.5 মাইনাস 3.8 ইজ ইকুয়াল টু হলো 61.7 এবং এটি হলো গড়। তাহলে বন্ধুরা সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমরা গড় নির্ণয় নিশ্চয়ই বুঝেছো। এর পরবর্তীতে তোমরা তোমাদের অনুশীলনীতে যে গড় নির্ণয়ের সারণীগুলো আছে সেই সারণী থেকে তোমরা নিজেরা চেষ্টা করবে এবং অবিন্যস্ত যে উপাত্ত আছে এই অবিন্যস্ত উপাত্তগুলোকেও সারণীভুক্ত করে তাকে গণসংখ্যা সারণী তৈরি করার চেষ্টা করবে। তাহলে দেখবে পরীক্ষায় কোনো সমস্যা আসবে না। তাহলে বন্ধুরা সুস্থ থাকো সকলেই এবং করোনাকালীন যে স্বাস্থ্যবিধি সকলেই মেনে চলার চেষ্টা করো। তাহলেই আমাদের দেশ তথা বিশ্বে শান্তি বিরাজ করবে এবং করোনা মুক্ত হব আমরা। ধন্যবাদ সবাইকে।